রাজধানীতে বিভিন্ন ছাত্র সংগঠনের ধর্ষণ বিরোধী সমাবেশ, জড়িতদের বিচার দাবি। হাইকোর্ট ৬ মাসের মধ্যে নারী নির্যাতন মামলা নিষ্পত্তির নির্দেশনা দিলেও মানা হচ্ছে না। এবং ৭ মাস পর ভারতে পর্যটন ছাড়া সব ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য ভিসা চালু। ২০ অক্টোবর থেকে ঢাকার সঙ্গে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। রাজধানীতে ধর্ষণ বিরোধী প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবেশ থেকে ছাত্রলীগের নেতারা দাবি করেন, দেশে ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ জড়িত নয়, আসল ঘটনা আড়াল করতেই বারবার ছাত্রলীগকে দায়ী করা হচ্ছে। এদিকে ধর্ষণ মামলার আসামি ডাকসুর সাবেক ভিপি নূর সহ জড়িতদের গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্যাতিতা ওই শিক্ষার্থী। ধর্ষণের প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে শাহবাগ, প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায়। ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা। দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে ধর্ষণের বিচারের দাবি তোলে ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের 50 লাখ নেতাকর্মী ভাই হয়ে পাশে থাকবে, কেউ ইনডেমনিটি পাবে না। সেই নুরুদের সাথে যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রপাগান্ডা সৃষ্টি করে, তাদের একটিও ফলোয়ার নাই, কোনো সুস্থ মানুষ এদের ফলোয়ার্স হতে পারে না। সারা দেশে ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ জড়িত নয় দাবি করে নেতারা বলেন, আসল ঘটনা আড়াল করতে বারবার ছাত্রলীগকে দায়ী করা হচ্ছে। যতগুলো জায়গাতে ধর্ষণ হয়েছে, আমরা কিন্তু তার পরের দিনই আমরা রাজপথে নেমেছি। আমরা প্রশাসনের কাছে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা আবেদন করেছি যে আপনারা দ্রুততম সময়ের মধ্যে অপরাধী যেই হোক না কেন তাদেরকে গ্রেপ্তার করুন। কিছু অনুপ্রবেশকারী ওই শাহেদগঞ্জের মতো যারা শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই বঙ্গবন্ধুর যে নিজ হাতে করা ছাত্র সংগঠন, যে আদর্শিক ছাত্র সংগঠন, এই সংগঠনকে কুলসিত করতে চায়। আমি ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের পাশে এ ধরনের শাহেদগঞ্জের আপনারা চিহ্নিত করবেন। বাংলাদেশ ছাত্রলীগ একটি চেইন অফ কমান্ডের মাধ্যমে পরিচালিত হয়। শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে বাম সংগঠনগুলো। সমাবেশে সংহতি জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেখান থেকে 9 দফা দাবি রাখা হয়। ওই অন্যায্য রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে গেলে ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা আমাদের খুবই জরুরি। এদিকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হলেও গ্রেফতার হয়নি আসামি। উল্টো ধর্ষণ বিরোধী নানা কর্মসূচিতে অংশ নিচ্ছে তারা। তাই আসামিদের গ্রেফতার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৃহস্পতিবার রাত থেকে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্যাতিতা এই ছাত্রী। যে আসামি তাদের হচ্ছে সস্তা জনপ্রিয়তা, তারপর হচ্ছে তাদের পেছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে কিনা, বা হচ্ছে আসামি যে প্রভাবশালী সেটার প্রভাব পড়ছে কিনা, সে জায়গা থেকে আমার হচ্ছে যে একটা সংখ্যা, সেই সংখ্যা থেকে আমার আসলে এই অবস্থান কর্মসূচি। আদালতের রায় মানে না আদালতই। ধর্ষণ ও নারী নির্যাতনের মামলায় 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে 1.5 বছর আগে উচ্চ আদালত নির্দেশ দিলেও মানা হচ্ছে না বিচারিক আদালতে। এমনকি উচ্চ আদালতেও ঝুলছে বছরের পর বছর। আর আইনের এই ফাঁক ফোকরে জামিনে বের হয়ে যায় অনেক আসামি। আফজাল হোসেনের রিপোর্ট। কোর্টে আসা কোনো উকিল ধরি নাই, কেস মামলা খাড়া না করতে ছেলেরা আবার কিভাবে জামিনে নেয়, কিভাবে বাড়ি করিয়ে নেয়। পয়সা চাই না, কিচ্ছু চাই না, খালি বিচার চাই। প্রতিবন্ধী মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়েরের 3 দিনের মধ্যে জামিনে বের হয়ে গেছে আসামি। বের হয়ে দিচ্ছেন হুমকি ধামকি। প্রতিকারের আশায় 8 মাস ধরে মা ঘুরছেন আদালতের দ্বারে দ্বারে। বিচারে গতি আনতে এবং ঝুলে থাকা মামলার বোঝা কমাতে 1.5 বছর আগে 7 দফা নির্দেশনা দিয়েছিলেন উচ্চ আদালত। 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তির সময় বেঁধে দিলেও এর কোনো প্রভাব পড়েনি বিচারে। আদালত ঘুরে যার সত্যতা মিলে, এমন পরিস্থিতি দেখে হতাশ উচ্চ আদালত। যদি এটুকু আমরা মেনে চলতে পারি তাহলেও কিন্তু এই ধরনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ট্রাইব্যুনালগুলোই এই নির্দেশনাগুলো কিন্তু মানছেন না। যদি কেউ না মেনে থাকেন তাহলে এগুলো কন্টেম আকারেই এখানে বিচার হওয়া উচিত তাদের বিরুদ্ধে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দিলেন নানা অজুহাত। বিচার যে দীর্ঘতার সূত্রিত সৃষ্টি হয়, এর একমাত্র কারণ হচ্ছে তদন্ত ব্যাপারটা আছেই, অনেক সময় তদন্ত দেরি হয়ে যায়। তারপরে সাক্ষী না আসে, দেখা গেছে যে সাক্ষীর সমান পাঠানোর পরেও সাক্ষীরা আদালতে আসে না। 5 বছরের বিলম্ব বা 5 বছরের অধিক মামলা বিচারাধীন আছে,
এরকম মামলা আপনি 9টা কোর্টে পাবেন না। বিচারের দীর্ঘসূত্রিতার সুযোগে অনেক আসামি বের হয়ে যাচ্ছেন জামিনে। অ্যাটর্নি জেনারেল কার্যালয় বলছে এখন আর সে সুযোগ দেয়া হবে না। কেউ যেন আইনের ফোড়ফাকর তৈরি করে বেরোয় না যেতে পারে, সেদিকে আমরা সুদৃষ্টি 90 দিনে যাতে শেষ হয় সেই ব্যবস্থা আমরা করতেছি। ঢাকার 9টি সহ দেশের 101টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা 2 লক্ষাধিক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কিশোর কিশোরীরা যেন মেতেছে তারকা হবার নেশায়। মূলধারার গণমাধ্যম ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকা হবার হাতছানি। সেখানে বুঝে না বুঝে ঝাঁপ দিতে গিয়ে অপরাধে অন্ধকারে ডুবে যাচ্ছে কিশোর কিশোরীরা। আজহার লিমনের রিপোর্ট। 15 থেকে 20 সেকেন্ডের ভিডিও, ভিউ লাখ লাখ। মান কিংবা বক্তব্য নয়, এখানে মুখ্য প্রচার। হিসেবটা এখানে লাইক, কমেন্ট আর ফলোয়ারের। মেহজাবিন থেকে আলভেরা। টিকটক লাইকের প্রতিযোগিতায় আছেন চিত্রনায়িকা থেকে সাধারণ শিক্ষার্থী, সব বয়সের নারী পুরুষ। সব মিলিয়ে এক অন্য জগৎ। আর যেসব কিশোর কিশোরীরা রাতারাতি তারকা খেতে পেতে চান, তাদের জন্য এসব অ্যাপ যেন আলাদিনের চেরাগ। কিন্তু কোথায় কিভাবে কাজ করে টিকটকাররা, আর তাদের জীবনযাত্রাই বা কেমন? আমার দিকে তাকায়, তুমি যখন আমার দিকে তাকাবে আমি তখন ফোনে কথা বলি, কই আবার ফোনে টিকটকের এমন শুটিং চলে রাজধানীর উন্মুক্ত প্রায় সব বিনোদন কেন্দ্রে। দল বেঁধে সংঘবদ্ধ হয়ে তাদের শুটিংয়ের প্রতিযোগিতাও চলে। বাধে সংঘর্ষ, দর্শনার্থীদের অসুবিধা হয়, তবে প্রতিবাদের সাহস পায় না সাধারণ মানুষ। টিকটকের একটা ছেলে মামুন ছেলে দেখে এই যে এখানেই না, যারা দেখা যায় 1-2 জন আসে, তারা তো আর 10 জন মানুষের সাথে পারবে না, তাদেরকে সাইড করে দেয় আর ওরা ভিডিও করে ওই জায়গায়। টিকটককে ঘিরে আয়োজন করা হয় এমন সুইমিং পুল পার্টি, যার আড়ালে চলে দেহ ব্যবসা। কতজন হতে পারে? প্লাস করছে 300 প্লাসে 250 মতো হতে পারে। রুম আছে 5টা, যদি কারো রুম লাগে তাহলে নিব। রুম দেওয়া যাবে? হ্যাঁ, যদি আপনার লাগে আপনি আমার বলবেন, আমি ওরে বলবো। অপরাধ বিশ্লেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের শঙ্কা, অ্যাপ কেন্দ্রিক নৈতিক অবক্ষয়ের পরিণত হতে পারে ভয়াবহ। বলা যায় লাইকি অ্যাপ হচ্ছে যে যৌনতা বিচরণের একটি ইন্টারেক্টিভ মিডিয়া, যে মিডিয়াতে আসলে একে অপরের সাথে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে তারা বন্ধুত্ব করে, এবং বন্ধুত্ব একটা নোংরামি বন্ধুত্বে পরিণত হয়, এবং একে অপরকে একবার খোলামেলাভাবে প্রকাশ করে, এবং এটা কখনো টাকার বিনিময় হয়, আবার এটা কখনো বন্ধুত্বের বিনিময় হয়। প্রযুক্তি প্রতিমন্ত্রী বলছেন তারা এসব অভিযোগ খতিয়ে দেখবেন। সেগুলো দেশি অথবা বিদেশি কোম্পানি যারাই হোক, বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যদি সেই ধরনের কোনো অপরাধমূলক কার্যক্রম করে, তার বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। টিকটকের পুল পার্টিতে পরিচয় হওয়ার পর বাসায় ডেকে নিয়ে 5 কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি দেওয়ান রসুল হৃদয় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। যদিও ধর্ষণের সহযোগী হিসেবে অভিযুক্ত মডেল দাবি করা অভিকা আহমেদ রিয়া এখনও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় 17 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1278 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 3,75,870 জনে। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 11,256 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 20,50,669 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,278 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,75,870 জন। 24 ঘন্টায় মারা গেছেন 17 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,477 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,596 জন। মোট সুস্থ হয়েছেন 2,89,912 জন। দীর্ঘ 4 মাস বিরতির পর শনিবার বসবে পদ্মা সেতুর 32তম স্প্যান। মাওয়া প্রান্তে 4 ও 5 নম্বর পিলারে বসানো হবে এই স্প্যান। সবশেষ গত 10 জুন জাজিরা প্রান্তে 31তম স্প্যানটি বসানো হয়েছিল। এরপর 24 জুন 32তম স্প্যানটি বসানোর কথা থাকলেও নদীতে তীব্র স্রোতের কারণে স্প্যান বসানোর কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। বর্তমানে নদীর পানির উচ্চতা কমে আসায় আবারও শুরু হচ্ছে স্প্যান বসানোর কাজ। 32তম স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে 4,800 মিটার সেতু। শনিবার সকাল 9:30টার পর স্প্যান বসানোর কাজ শুরু হবে। করোনা পরিস্থিতিতে যেহেতু এবার এইচএসসি পরীক্ষা হচ্ছে না, তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বুয়েট ও মেডিকেলে ভর্তির জন্য মুখিয়ে থাকেন হাজার হাজার শিক্ষার্থী। শিক্ষাবিদরা বলছেন,
বুয়েট মেডিকেলে ভর্তির ক্ষেত্রে হয়তো কিছু শিক্ষার্থী বঞ্চিত হতে পারে, তবে সেই বঞ্চিতের সংখ্যা কতটা কমানো যায় সেদিকে খেয়াল রাখার তাগিদ দিয়েছেন তারা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। উচ্চ মাধ্যমিক এমন একটি ধাপ যেখানে অনেক সময় ভালো শিক্ষার্থীও ফেল করে, আবার মধ্যম মানের অনেকেই দারুণভাবে ঘুরে দাঁড়ায়। কিন্তু বৈশ্বিক মহামারী করোনা সেই ধাপকেই ধসিয়ে দিয়েছে। যেহেতু পরীক্ষাই হচ্ছে না, তাই প্রশ্ন দেখা দিয়েছে বুয়েট মেডিকেলে ভর্তির উপায় কি। সাধারণত এসএসসি ও এইচএসসির সর্বোচ্চ নম্বরধারীরা বুয়েট মেডিকেলে ভর্তির ফর্ম নিতে পারেন। সংখ্যার হিসেবে বুয়েটে 1200 আসনের জন্য লড়াই করেন 8 থেকে 10,000 শিক্ষার্থী। আর দেশের সব মেডিকেল মিলে 4000 আসনের জন্য পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় অন্তত 80,000। কিন্তু এবার সেই সংখ্যা নির্ধারিত হবে এসএসসি ও জেএসসির গড়ের ভিত্তিতে। এ ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে শিক্ষার্থীরা। আমরা লক্ষ লক্ষ শিক্ষার্থী এই করোনা ভাইরাসের মধ্যে স্বাভাবিক মানসিকতা নিয়ে পরীক্ষা দিতে পারতাম না। অনেকের ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও তারা এবার পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে না। বুয়েট কর্তৃপক্ষ বলছে তারা এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি। রেজাল্টটা আপনার পাবলিশড হওয়ার পরে তখন হয়তো একাডেমিক কাউন্সিলের মিটিং থেকে আমাদের কর্ম পরিকল্পনা কি হবে ভর্তির ব্যাপারে সেটা হয়তো সিদ্ধান্ত নেবে। শিক্ষাবিদরা বলছেন মূল্যায়ন করতে হবে সূক্ষ্মভাবে। আমরা যে পদ্ধতি অনুসরণ করি না কেন সবাইকে সন্তুষ্ট করা সম্ভব হবে না। এরকম একটা পদ্ধতি প্রণয়ন করা উচিত যেখানে অসন্তুষ্টির পরিমাণটা সবচেয়ে কম হয়। আমার তো এটা মনে হয় যে এই করোনাকালীন সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর এই ইস্যুগুলো নিয়ে বসা উচিত ছিল। শিক্ষাবিদরা আরও বলছেন যেহেতু করোনার কারণে পরীক্ষাই হলো না, তাই করোনা ঠেকাতে মেডিকেল ও কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো এবার সব প্রকৌশল সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও সমন্বিত পরীক্ষা নেওয়া উচিত। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। ইউরোপের দেশে দেশে করোনার দ্বিতীয় ঢেউ, আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। বিধিনিষেধ আরোপে ব্যবসা বাণিজ্যে ফের স্থবিরতা। 7 মাস পর বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা চালু করেছে ভারত, তবে পর্যটন ভিসায় আবেদন করা যাবে না। চিকিৎসা, ব্যবসা, চাকরি সহ 9টি ক্যাটাগরিতে অনলাইন ভিসা পুনরায় চালু করল দেশটি। অন্য ক্যাটাগরির বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছে দেশটি। শুক্রবার ঢাকার ইন্ডিয়ান হাইকমিশন বাংলাদেশিদের জন্য এ ঘোষণা দেয়। করোনা মহামারী শুরু হবার পর গত 12 মার্চ থেকে ভারতে ভিসা কার্যক্রম স্থগিত ছিল। এদিকে আগামী 20 অক্টোবর থেকে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু করবে সিঙ্গাপুর এয়ারলাইন্সের। নিজস্ব ওয়েবসাইটে তথ্য জানিয়েছে এয়ারলাইন্সটি। প্রথম ধাপে সপ্তাহে 2টি করে ফ্লাইট পরিচালনা করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারীর মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর প্রথম ফ্লাইটটি 20 অক্টোবর স্থানীয় সময় রাত 8:35 সিঙ্গাপুর থেকে ছেড়ে আসবে। পরে ফিরতি ফ্লাইট হিসেবে ওই দিন রাত 11:55 আবার ঢাকা ছাড়বে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, সিঙ্গাপুর যেতে বাংলাদেশ থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগবে না, তবে সিঙ্গাপুর পৌঁছানোর পর করোনা পরীক্ষা করা হবে। প্রত্যেক যাত্রীকে বিমানবন্দর থেকে সরাসরি 14 দিনের জন্য হোটেলে কোয়ারেন্টিনে যেতে হবে। এজন্য অতিরিক্ত প্রায় 1.5 লাখ টাকা খরচ হতে পারে, যা যাত্রীকেই দিতে হবে। এনজিও থেকে চড়া সুদে নেওয়া ঋণের টাকায় বাড়িয়েছে নাকামার মেয়াদ। কিস্তির চাপ, সেই সঙ্গে দ্রুত সৌদি ফিরতে না পারলে রয়েছে চাকরি হারানোর শঙ্কা। এতে মরিয়া হয়ে টোকেন ও টিকিট সংগ্রহে আগের দিন রাত থেকেই বিমান ও সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ে ভিড় জমান সৌদি প্রবাসীরা। চাকরি বাঁচানোর তাগিদ থাকলেও 3-4 দিন অপেক্ষা করেও সৌদি এয়ারলাইন্সের টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই। ভোর থেকেই রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে লম্বা লাইনে দাঁড়ান সৌদি প্রবাসীরা। ঘন্টার পর ঘন্টা গেটের বাইরে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত টিকিট পাননি অনেকে, আবার কেউ 4 থেকে 5 দিনের অপেক্ষায় থেকেও ব্যর্থ হয়েছেন। আমি 20 তারিখে নিয়ে এই যে ঘুরতেছি, আজ পর্যন্ত আমি টোকেন পাইতেছি না। গত 2 দিন যাবত সারাদিন বসায় রাখছি টিকিট দেওয়ার কথা বলে, টিকিট দেয় নাই। টিকিট নামের সোনার হরিণ ধরতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই মতিঝিলে বিমান কার্যালয়ে সৌদি প্রবাসীরা। তারা জানালেন, প্রতিটি মুহূর্ত কাটছে আকামা বাড়াতে নেওয়া ঋণ পরিশোধের চাপ আর চাকরি হারানোর শঙ্কা নিয়ে। যদি ইনকাম করতে পারি তাহলে আকামা বানাতে পারবো, আর যদি ইনকাম না করতে পারি অনিশ্চয়তার ভিতরে ভুগবো। জানি না কি হবে, কি আছে নসিবে। 3.5 লাখ টাকা এনজিও থেকে ঋণ করে আমি আমার কপিলের মাধ্যমে আমি দিয়ে পাঠাইছি। এখন জানি না যে এই টাকা কিভাবে আমি শোধ দেবো। আগেকার কাজের সিস্টেম আমার পাবো কিনা এখন আমি নিশ্চয়তা নাই।
শুক্রবার সকাল 10টার পর থেকে বিমানের টোকেন ও টিকিট বিতরণ শুরু হয়। টিকিট দিয়েছি আমরা 25 তারিখে, করোনার জন্য 22 তারিখ সকাল 10টা পৌঁছবার লাগবে। কোম্পানিতে যে কাজে যোগ দিতে পারবো। ভোগান্তি কমাতে 2 ঘন্টা আগে অর্থাৎ প্রতিদিন সকাল 8টা থেকে টিকিট ও টোকেন দেওয়ার দাবি জানান সৌদি প্রবাসীরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে তাজা ইলিশের স্বাদ নিতে খাবার দোকানগুলোতে ভিড় করছেন রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, জাফর, এই পদ্মা তীরের মুন্সিগঞ্জের শিমুলিয়া কিন্তু এখন ইলিশের গ্রানে মুখরিত। আপনারা দেখছেন যে এই গভীর রাতেও শত শত মানুষ কিন্তু এখানে ইলিশের স্বাদ নিতে এসছেন। রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে কিন্তু বন্ধু বান্ধব এবং পরিবার পরিজন নিয়ে এখানে এই ইলিশের স্বাদ নিচ্ছেন এবং তাজা ইলিশ কিন্তু তাৎক্ষণিক এখানে কেটে মচমচা ভাজা করে পরিবেশন করা হচ্ছে। এবং এই যে পরিবেশটা সেটি কিন্তু এই চাঁদের আলোতে এই শিমুলিয়া ঘাটে একটি বিশেষ পরিবেশ তৈরি হয়েছে। এবং আপনারা জানেন যে আগামী 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত 22 দিন ইলিশ ধরা নিষিদ্ধ। এই মা ইলিশ রক্ষার কারণে অভিযান চলবে এবং এই দোকানগুলোতে কিন্তু আর ইলিশ বিক্রি হবে না। সেই কারণেই কিন্তু শেষ শুক্রবার হিসাবে এই সুযোগটুকু নেবার জন্য কিন্তু অনেকে এসছেন এখানে এবং তারা এসে এই যে এভাবেই ইলিশ পছন্দ করে সেটাকে কেটে তারপর কিন্তু পাশেই উনুন আছে, সেখানে ভেজে তারপর কিন্তু পরিবেশন করা হচ্ছে। এবং এই যে শিমুলিয়া যে হোটেলগুলো আছে সেখানে এখন দিনের চেয়ে বেশি ভিড় এবং পাশেই কিন্তু পদ্মা যেখানে ফেরি চলাচল করছে সেখানেও মানুষের অনেক ভিড় এবং এই পদ্মায় এখন কিন্তু ইলিশ শিকার চলছে। আগামীকাল কিন্তু ভোরবেলাতেই এই পাশে পদ্মা যে ইলিশের বাজার সেখানে কিন্তু টনে টনে ইলিশ বিক্রি হবে। সেখান থেকে কিন্তু ইলিশগুলো সংগ্রহ করে এই হোটেলে নিয়ে আসা হয় এবং যারা এখানে ইলিশ সে স্বাদ দিতে এসছেন তারা কিন্তু বলছেন যে এই পদ্মা তীরের পরিবেশ এবং রাজধানী ঢাকা থেকে যে সুন্দর সড়ক হয়েছে সেই সড়ক দেখা এবং কাল সকালেই কিন্তু 4 মাস পরে পদ্মা সেতুর 32তম স্থাপন করা হচ্ছে, সেই দৃশ্য তারা দেখতে চান এবং সেই শরতের ভোরবেলা যে শিশির পড়ে থাকে এই চমৎকার দৃশ্য দেখে তারা ঘরে ফিরবেন সেভাবে কিন্তু অনেকে এসছেন এবং তাদের সঙ্গে আমাদের এভাবেই কথা হচ্ছিল। এবং আজকে কিন্তু 2 কেজির ইলিশও এখানে পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ আগে 2200 টাকায় বিক্রি হয়েছে সেই বিশাল ইলিশ এবং এই ইলিশ কিন্তু এখানেই তাজা কেটে এবং সেখান থেকে বড় বড় ডিম বেরিয়ে এসছে, সেগুলো কিন্তু ভেজে পরিবেশন করা হয়েছে। এবং এই শিমুলিয়া ঘাটের ইলিশের এই ছিল সর্বশেষ। জাফর, রাজধানীর শিমুলিয়া ঘাটে তাজা ইলিশের স্বাদ নিতে খাবার দোকানগুলোতে ভিড় করেছেন বিভিন্ন বয়সী মানুষ। এখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। 200 টাকায় ঠেকেছে কাঁচা মরিচের কেজি, 50 টাকার নিচে মিলছে না শাকের আঁটি। প্রতি পিস পেঁপে ও চাল কুমড়া 40 টাকায় মিললেও গাইবান্ধার পুরাতন বাজারে প্রকারভেদে 60 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে সবজি। এজন্য ব্যবসায়ীরা বন্যার দোহাই দিলেও সিন্ডিকেটকে দায়ী করছেন ভোক্তারা। আতাল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। শহরের বাসিন্দা মামুনুর রশিদ মাছ মাংস বাদে সবজির জন্য তার শুক্রবারের বরাদ্দ ছিল 300 টাকা। 800 টাকাতেও ব্যাগের তলানিতে শাকসবজি। বাজারে মধ্যবিত্তদের যখন ঘাম ছুটছে তখন নিম্নবিত্তদের অবস্থা আরো কাহিল। আগে আমরা 1 কেজি করে কেজি নিচে কিনতাম নাকি কাঁচা বাজার পটল বেগুন এগুলি, এখন যে দাম বাড়ছে আর কি মনে করেন যে ডাবলের ডাবল 3 ডাবল হয়ে গেছে। সব দিক দিয়ে নিম্ন আয়ের মানুষ অনেক কষ্টে আছে এবং অনেক ভোগান্তিতে। দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন পরপর 4 দফা বন্যায় শাকসবজির ক্ষেত নষ্ট হয়েছে, ফলে স্থানীয়ভাবে উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহ কম। আমদানি না হলে তো আর হচ্ছে না, সবজির দাম কম দিয়েছে না, প্রতিদিন দিন গেলেই বাড়তিছে। কিছু টুকটাক রাজশাহী থেকে আসতেছে, কুষ্টিয়া থেকে আসতেছে, দক্ষিণাঞ্চল থেকে কিছু আসতেছে, যার কারণে আমাদের দেশগুলোর দাম বেশি। এই অবস্থায় অজুহাত খারাপ করার পেছনে কোনো সিন্ডিকেট আছে কিনা খতিয়ে দেখার দাবি সচেতন মহলের। শাকসবজি যে এই মুহূর্তের মধ্যে যে দামগুলো বেড়ে যায়, এটি নিঃসন্দেহে একটি সিন্ডিকেট এখানে নিঃসন্দেহে কাজ করে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার 5000 হেক্টর জমিতে শাকসবজির আবাদ হয়েছে, তার মধ্যে বন্যায় নষ্ট হয়েছে 462 হেক্টর সবজি ক্ষেত। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্ন অভিযানে পুলিশি বাধা ও জলকামানের রাসায়নিক ব্যবহারের প্রতিবাদে কলকাতায় মৌন মিছিল কর্মসূচি পালন করেছে রাজ্য বিজেপি। হাতে প্রদীপ নিয়ে
এতে অংশ নেন দলটির কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক। কলকাতা ছাড়াও জেলা শহরগুলোতেও একইভাবে এই কর্মসূচি পালন করে বিজেপি। কলকাতা থেকে বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। সেন্ট্রাল অ্যাভিনিউর এই গলির নাম মুরলীধর স্ট্রিট। এখানেই রাজ্য বিজেপির কেন্দ্রীয় কার্যালয়। দুপুরে আধা ঘন্টা বৃষ্টিতেই তলিয়ে যায় কার্যালয় ও এর আশেপাশের এলাকা। স্থানীয় সময় বিকেল 4:30টায় নির্ধারিত বিজেপির মৌন মিছিল কর্মসূচি সে কারণে পিছিয়ে যায়, আর এতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি সমর্থকরা। পরে স্থানীয় সময় সন্ধ্যে 6টায় কলকাতার বিজেপি সদর দপ্তর থেকে শুরু হয় মৌন মিছিল, যা শেষ হয় ধর্মতলায় গিয়ে। কর্মসূচির নেতৃত্ব দেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবারের নবান্ন অভিযানে পুলিশের বাধা ও জলকামানে রাসায়নিক ব্যবহারকে গণতন্ত্রের লজ্জা বলেও অভিহিত করেন মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা। তাদের মধ্যে একটা আশঙ্কা দেখা দিয়েছে, এদেরকে যদি নিধন না করা যায় তাহলে তো আমাদের গতি নিয়ে চিন্তার করে যেতে হবে। তাই উনি যে কোনোভাবে সেইটাকে প্রতিহত করার চেষ্টা করেন। পুলিশ নামিয়ে গুন্ডা লেলিয়ে নানাভাবে পারমিশন না দিয়ে আটকানোর একটা পন্থা করছিলেন। এখন এটা হচ্ছে অ্যাডেড অ্যাডভান্টেজ, মানে অ্যাডিশন। এর আগে রাজ্য দপ্তরে আবারও তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কলকাতা ছাড়াও এদিন ব্যারাকপুরেও বিজেপির পক্ষ থেকে মৌন মিছিলে অংশ নেন স্থানীয় সাংসদ অর্জুন সিং। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। পর্তুগালে ভয়াবহ আকার ধারণ করছে করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ। নতুন আক্রান্তদের অধিকাংশই তরুণ তরুণী বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। এমন পরিস্থিতিতে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রমে উদ্বিগ্ন স্থানীয় সহ বাংলাদেশি শিক্ষার্থীরা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। দীর্ঘ সময় পর শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখর রাজধানী লিসবন সহ পর্তুগালের বিভিন্ন অঞ্চলের বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। শ্রেণীকক্ষে সামাজিক দূরত্ব বা বাধ্যতামূলক মাস্ক পরার বিষয়টি মানা হলেও ক্যাম্পাস প্রাঙ্গণে অধিকাংশই তা মানছে না। গেল 10 এপ্রিল একদিনে সর্বোচ্চ 1516 জন আক্রান্তের পর বৃহস্পতিবার একদিনে শনাক্ত হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ 1278 জন। মুখোমুখি সামনাসামনি বসে ক্লাস হচ্ছে, যদিও বলা হয়েছে এখানে 3 মিটার দূরত্ব বজায় রাখতে, 2 মিটারের পরিবর্তে 3 মিটার, কিন্তু তারা সেটা সবসময় মানছে না। সামাজিক দূরত্ব বজায় রাখতে আমরা আপাতত দুটি গ্রুপে ভাগ হয়ে ক্লাস করছি। একটি গ্রুপ যেদিন ক্লাস করছে, অন্য গ্রুপ সেদিন বাসায় থাকছে। ক্লাসে ফিরতে পেরে আমরা খুবই খুশি, তবে আমাদেরকে অবশ্যই সামাজিক দূরত্ব মেনেই সবকিছু করতে হবে। জীবন তো আর থেমে থাকতে পারে না। এদিকে শ্রেণীকক্ষের শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীরা খুশি হলেও সবার মধ্যেই রয়েছে উদ্বেগ। সংক্রমণের শুরু থেকে এই পর্যন্ত পর্তুগালে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2000 আর আক্রান্ত 80,000-এরও উপর। নগরে করোনা সংক্রমণ যখন হু হু করে বাড়ছে, তখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পুরোদমে মুখোমুখি শিক্ষা কার্যক্রম কতটা যুক্তিসঙ্গত সে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে পর্তুগালের বিশেষজ্ঞরা। সামনের দিনগুলোতে করোনা নিয়ন্ত্রণে এই বিষয়গুলিকে আমলে নিয়ে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। রাজধানী প্যারিসের পর ফ্রান্সের অন্যান্য 4টি শহরে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার উচ্চ সতর্কতা জারি করেছে সরকার। আগামী সপ্তাহে এই তালিকায় যোগ হতে পারে আরও কয়েকটি শহর। এদিকে নতুন করে সতর্কতা জারির পাশাপাশি নানা বিধি নিষেধ আরোপ করায় ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে স্থবিরতা। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফর রহমান বাবু। রাজধানী প্যারিসের পর ফ্রান্সের লিওন, লিল, গ্রনোভেল এবং সেন ইতেনে দ্বিতীয় দফায় করোনার প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে যাওয়ায় উচ্চ সতর্কতা ঘোষণা করা হয়েছে। ফ্রান্সে 24 ঘন্টায় 18,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। শুরু থেকে এখন পর্যন্ত এটি একদিনে আক্রান্ত হওয়ার সর্বোচ্চ রেকর্ড। এদিকে করোনার প্রাদুর্ভাব বেড়ে যায় ফ্রান্সের লিল শহরে বড়দিন উপলক্ষে প্রতি বছর যে ক্রিসমাস মার্কেট বসত সেটি বাতিলের ঘোষণা করেছে সেখানকার স্থানীয় ব্যবসায়ী সংগঠন। একইভাবে এর আগে ফ্রান্সের কেলে শহরেও ক্রিসমাস মার্কেট বাতিলের ঘোষণা করা হয়। সেখানেও প্রতি বছর কুচকাওয়াজের আয়োজন করা হতো, সেটিও বাতিল করা হয়েছে। আর এতে ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে আসবে বলেই মনে করছেন দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। যাদের পেপার আছে তারা তো তাদেরকে সরকার
যেভাবে হোক কিছু সাহায্য সহযোগিতা করবে, কিন্তু যাদের পেপার নেই অনিয়মিত তাদের ভবিষ্যৎ অনিশ্চিতের দিকে আছে। ব্যবসাগুলো আসলে এই করোনা আক্রান্তর কারণে ব্যবসার অনেক ক্ষতিগ্রস্ত এখন আমরা আছি। এখন ফ্রান্সের দ্বিতীয় দফায় করোনা আক্রান্তর হার অনেক বেশি বেড়ে যাওয়ায় নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান, আর কর্মহীন হয়ে পড়ছেন হাজার হাজার মানুষ। কর্মহীন এসব মানুষ আগামী দিন কিভাবে পার করবেন তা নিয়ে এখন দুশ্চিন্তায় সময় পার করছেন তারা। মামুল উসমান বাবু, সময় সংবাদ, প্যারিস। ইতালিতেও লাগামহীনভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সংক্রমণ ছড়িয়ে পড়ছে প্রায় সর্বত্র। এ অবস্থায় স্থানীয়দের পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সেই সঙ্গে অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীদের ভাগ্য। রোম থেকে বিস্তারিত জুমানা মাহমুদের রিপোর্টে। ইতালিতে আগুনের ফুলকির মতো করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর এমন শিরোনামে আতঙ্ক বেড়েছে সর্বত্র। বৃহস্পতিবার একদিনে ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 4,500 মানুষ, মৃত্যু হয়েছে 22 জনের। এদিকে দেশের সর্বত্র মাস্ক ব্যবহারের উপর বাধ্যবাধকতা জারি করে বুধবারের মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত বৃহস্পতিবার সরকারি গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ সহ 17টি দেশের নাগরিকদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরও 7 দিন বাড়িয়ে 15 অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। রোমে যেভাবে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে তাতে আমরা বাঙালিরা অনেক আতঙ্কিত। আমরা আশা করছি অতি শীঘ্রই ইনশাল্লাহ আমরা এই সমস্যা থেকে মুক্তি পাবো। এটি বেড়ে আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে দ্বিতীয় দফা করোনার বেড়ে যাওয়ার ফলে। এদিকে নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গেল 7 মাস ধরে বাংলাদেশে আটকে পড়া প্রায় 10,000 ইতালি প্রবাসীর ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের অধিকাংশই ইতিমধ্যে চাকরি হারিয়েছেন। 15 অক্টোবর নতুন অধ্যাদেশে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ানো হলে আটকে পড়াদের আরও ক্ষতির শিকার হতে হবে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। আয়ারল্যান্ডে করোনা প্রতিরোধে 5 ধাপের পরিকল্পনার তৃতীয় ধাপে বসে খাওয়ার অনুমতি না থাকায় ক্রেতাবিহীন এখন রেস্টুরেন্টগুলো। কেবল টেক অ্যাওয়ে ব্যবসা দিয়েই কোনোভাবে টিকে আছেন এ শিল্পের সঙ্গে জড়িত স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। এ অবস্থায় দেশটিতে পুরোপুরি লকডাউন জারি হলে হুমকির মুখে পড়বে এই খাত। আয়ারল্যান্ড থেকে বিস্তারিত সৈয়দ জুয়েলের রিপোর্টে। কদিন আগেও এই আসনগুলো পূর্ণ হতো কাস্টমারদের আগমনে। প্লেট, গ্লাস আর চামচের টুংটাং শব্দে মুখর ছিল এই রেস্টুরেন্টগুলো। তৃতীয় ধাপের কারণে এই রেস্টুরেন্টগুলোতে এখন কাস্টমার শূন্য। দিন যতই গড়িয়ে যাচ্ছে করোনার পরিস্থিতি ততই অবনতি হচ্ছে আয়ারল্যান্ডে। এভাবে চলতে থাকলে পুরো দেশ লকডাউনে পড়লে ব্যবসা নিয়ে শঙ্কায় রয়েছেন বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরাও। লেভেল 3 আসাতে আবার আমাদের রেস্টুরেন্টের সিটিং বন্ধ হয়ে গেছে। আমরা জানি না যে আমাদের ভবিষ্যৎটা আসলে কি হবে, আমাদের রেস্টুরেন্ট ব্যবসার কি হবে। আমরা এখন অনলি টেকওয়ে অ্যান্ড ডেলিভারির উপরে সার্ভাইভ করতেছি। রাজনীতিবিদরা বলছেন ব্যবসায়ীরা আছে ক্ষতির মুখে। পরিস্থিতি স্বাভাবিক না হলে সামনের দিনগুলো হবে আরও ভয়াবহ। Unfortunately, things are getting worse in Ireland, and so there's been new restrictions put in place. জনসাধারণের উচিত এই খারাপ সময়টাতে ব্যবসায়ীদের পাশে থাকা। পরিস্থিতি স্বাভাবিক করতে যে যার জায়গা থেকে কাজ করতে হবে, তাহলে দ্রুত এ থেকে আমরা ভালো অবস্থানে যেতে পারবো। It is hard to do outdoor food, but you can get supports to have outdoor seating. আয়ারল্যান্ডের এই কারিশিল্পের সাথে জড়িয়ে আছে অনেক বাংলাদেশিদের অর্থনৈতিক সচ্ছলতার চাকা। করোনার তাণ্ডবে সেই সচ্ছলতার চাকা এখন আলো আঁধারের খেলা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে বিভিন্ন ছাত্র সংগঠনের ধর্ষণ বিরোধী সমাবেশ, জড়িতদের বিচার দাবি। হাইকোর্ট 6 মাসের মধ্যে নারী নির্যাতন মামলার নিষ্পত্তির নির্দেশনা দিলেও মানা হচ্ছে না। এবং 7 মাস পর ভারতে পর্যটন ছাড়া সব ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য ভিসা চালু। 20 অক্টোবর থেকে ঢাকার সঙ্গে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।